গুড মর্নিং। শুরু করে দিচ্ছি এডুকেশন অনলাইন, তোমাদের অনলাইন ক্লাসরুম। এবং তোমাদের অনলাইন ক্লাসরুমে আজকে কিন্তু ক্লাস 11 এর বায়োলজি বা জীববিদ্যা নিয়ে হবে আলোচনা। এবং তোমাদেরকে পড়ানোর জন্য আজকে আমাদের অনলাইন ক্লাসরুমে রয়েছেন রবীন্দ্রনাথ হাওলাদার। তোমরা এর আগেও গোপাল স্যারের ক্লাস পড়েছো, অনেকগুলো ক্লাসে তোমরা পেয়েছো। তো আজকেও স্যার তোমাদেরকে পড়ানোর জন্য রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। স্যার আপনার অনেক স্বাগত। নমস্কার স্যার, কি পড়ানো হবে আজকে ওদেরকে? এমনিতেই তো করোনার যা পরিস্থিতি, তাতে উচ্চ মাধ্যমিক একটা ডিক্লারেশন পেলেও এখনো পর্যন্ত সেভাবে মাধ্যমিকের ব্যাপার স্যাপার নিয়ে কিছু বলা হয়নি। আমরা আশাবাদী যে হবে নিশ্চয়ই। হ্যাঁ, এবং গার্জিয়ান এবং স্টুডেন্টরা তারাও প্রচন্ডভাবে আশায় রয়েছেন যে হ্যাঁ কিছু একটা ডিক্লারেশন দেবেন। তবে মাননীয় সদ্য মুখ্যমন্ত্রী হয়েছেন এবং এখনো মন্ত্রিসভা ডিক্লেয়ার করার পরবর্তীতে আমাদের সবারই একটা আশা রয়েছে যে খুব তাড়াতাড়ি মাধ্যমিকের ব্যাপার বা এই বাচ্চাগুলোর যে এতদিন ধরে একটা চিন্তায় রয়েছে বা মাধ্যমিক দেবে বলে প্রস্তুতি নিয়ে রেখেছে, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা ভাববো যে হ্যাঁ মাধ্যমিকটা হবে। তো এই এমন একটা সময় এখন চলছে যে সময় দাঁড়িয়ে মাধ্যমিকের স্টুডেন্টরা কিন্তু এটা নিয়েও চিন্তায় পড়ে বা একটা ডায়লেমার মধ্যে থাকে যে আগামীতে একাদশ শ্রেণীতে গিয়ে তারা কি নিয়ে পড়বে। ঠিক আছে, এবার সেখানে গিয়ে একটা সাবজেক্ট সিলেকশন বা একটা কোনটা কোনটা নিয়ে এগোনো যাবে, তাতে সামনের দিকে কি হবে সেই নিয়ে ভাবিত হওয়ার সেই নিয়ে চিন্তায় পড়ার একটা স্বাভাবিক একটা টেন্ডেন্সি রয়েছে। সেখানে অনেক সময় গার্জিয়ানের ইচ্ছের সাথে যেতে হয়, বন্ধুদের ইচ্ছের সাথে যেতে হয়, অনেক সময় নিজের ইচ্ছের সাথেও যেতে হয়। তো আমি বলবো যে তোমরা নিজেদের যেটা ভালো লাগার জায়গা, যেই জায়গা তোমাদের পছন্দের জায়গা, যেই জায়গাটা তোমরা পারো, সেই সব সাবজেক্ট নিয়েই এগোনোর চেষ্টা করো, এটা খুবই ভালো হয়। কারণ আজকাল প্লেন্টি অফ অপশনস রয়েছে, এমন কোনো ব্যাপার না যে এই সাবজেক্টটা নিয়ে পড়লে পরবর্তীতে সুযোগ নেই। একদমই তাই, প্রচুর সুযোগ আছে। এবং সেদিক থেকে যদি আমরা দেখি তো আমি বায়োলজির ক্লাস করাবো আজকে, এবং তোমাদের সিলেবাসে রয়েছে একাদশ শ্রেণী নিয়ে আজকে আমরা পড়বো। আগের দিন আমরা উদ্ভিদ হরমোন সম্পর্কে পড়িয়েছি, আজকে আমরা প্রাণী হরমোন সম্পর্কে কিন্তু পড়বো। প্রাণীদেহের রাসায়নিক সমন্বয় সাধনকারী যেসব হরমোনগুলো, সেগুলো তোমরা ক্লাস 10-এ যারা এবার মাধ্যমিক অ্যাপিয়ার করছো তারাও এই ক্লাসটা দেখতে পারো, এবং 11-এ যারা উঠবে বা ভাবছো যে 11-এ সাবজেক্টটা কিরকম হবে কম বেশি, 11-এর স্টুডেন্টসদের জন্য কিন্তু এটা সমানভাবে ইম্পর্টেন্ট। যদিও এবার 11-এর পরীক্ষা হলো না, ওদেরকে অটো প্রমোশন দিয়ে দেওয়া হলো ক্লাস 12 চলে গেল। হ্যাঁ, ঠিক। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমরা রাসায়নিক সমন্বয় পড়বো বা প্রাণী হরমোন সম্পর্কে পড়বো। এই প্রাণী হরমোন সম্পর্কে পড়ার সাধারণত সিলেবাসে অমেরুদণ্ডী প্রাণীদের শরীরে যেসব হরমোনগুলো কাজ করে সেই হরমোনগুলোর ব্যাপারে পড়তে হয় না। আমরা মেরুদণ্ডী প্রাণী বা ম্যামালিয়ান যে মেরুদণ্ডী প্রাণীরা আছে তাদের ক্ষেত্রে যে যে হরমোনগুলো কাজ করে বা হিউম্যান ফিজিওলজির সাথে যেসব হরমোনগুলো অ্যাসোসিয়েটেড, সেই হরমোনগুলো সম্পর্কে কিন্তু আজকে আমরা পড়ব। তো হরমোন সম্পর্কে বলতে গেলেই প্রথমে দুজন বিজ্ঞানীর নাম আসে। একজনের নাম হলো বেলিস আর একজনের নাম হলো স্টার্লিং। এই বেলিস এবং স্টার্লিং প্রথম হরমোন সম্পর্কে ধারণা দেন বা হরমোনের আবিষ্কারক। এটার একটা সুন্দর একটা গল্প আছে। স্যার একটু নিচে থেকে লিখবেন, কারণ উপরটা কেটে যাচ্ছে, দেখানো যাচ্ছে। আচ্ছা 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 1902 সালে, মানে প্রায় 100 বছর আগে, শতাব্দীর আগে, 1902 সালে প্রথম ওনারা আবিষ্কার করেন একটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল পেপটাইড হরমোন, যেটার নাম হলো সিক্রেটিন, এবং এটা মানব সভ্যতায় আবিষ্কৃত প্রথম প্রাণী হরমোন বা প্রথম হরমোন বলতে পারেন। তো এই সিক্রেটিন হরমোনকে বেলিস এবং স্টার্লিং দেখলেন যে প্যানক্রিয়াসের যে বা অগ্নাশয়ের যে গ্যাস্ট্রিক জুস, সেই গ্যাস্ট্রিক জুস নির্গমনে একটা প্রভাব বিস্তার করে। তো সেই পার্সপেক্টিভে প্রথম সিক্রেটিনকে আবিষ্কার করা হয়, এবং 1902 সালে ওনারা এই ধরনের কেমিক্যালসগুলো যারা কোনো একটা ক্ষরণকারী কোষ বা কলা থেকে নির্গত হয়ে কোনো একটা রাসায়নিক বা কোনো একটা শারীরবৃত্তীয় ক্রিয়াকে সম্পাদন করছে শরীরের মধ্যে, তাদেরকে হরমোন নামে অভিহিত করলেন। এই হরমোন কথাটার উৎপত্তি হলো গ্রিক শব্দ হরমাও থেকে, যার গ্রিক শব্দ হরমাও থেকে, এবং এই হরমাওয়ের ব্যুৎপত্তিগত বা আক্ষরিক অর্থ হলো জাগ্রত করা বা উত্তেজিত করা। এগুলো কম বেশি তোমরা বইতে পাবে। তো এই হরমোন সম্পর্কে যখন আমরা পড়বো, তো হরমোনের আগে পড়বো ডেফিনেশন, যে হরমোনের ডেফিনেশনটা কি, আর হরমোন কোন কোন জায়গা থেকে উৎপত্তি লাভ করতে পারে সেই সম্পর্কেও আমরা একটু দেখব। তো হরমোনের ক্ষেত্রে দেখব যে হরমোন হলো এমন কিছু জৈব রাসায়নিক তরল পদার্থ
যা প্রাণীদেহে নির্দিষ্ট কতগুলো ক্ষরণকারী কোষ বা কলা বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খুব অল্প মাত্রায় নির্গত হয় এবং রক্ত বা লসিকা কোনো একটা তরল সংবহন পদ্ধতিতে তারা সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং নিজেদের বিভিন্ন লক্ষ্য কোষে পৌঁছায়। সেখানে গিয়ে তারা রাসায়নিক ক্রিয়াকলাপ সেই কোষের বৃদ্ধি, পরিস্ফুরণ, সামগ্রিকভাবে জীবদেহটার বা প্রাণীদেহটার যাবতীয় যা যা ফান্ডামেন্টাল কাজ, জনন, রেচন, যাবতীয় জিনিসগুলোর মধ্যে, এই কার্যগুলোর মধ্যে ওর একটা প্রভাব থাকে। সেটাকে বলবো আমরা হরমোন। এবং হরমোনের কাজ হয়ে গেলে সে কিন্তু সেই সংশ্লিষ্ট কোষ বা কলা থেকে দূরীভূত হয়ে যায় বা ধ্বংসপ্রাপ্ত হয়। এইভাবে আমরা হরমোনের সংজ্ঞা কিন্তু বইতেও পাবো। তো হরমোনের উৎপত্তি সাধারণত কোনো একটা হরমোন তৈরি হয় একটা অন্তঃক্ষরা গ্রন্থি। তো শুরুতে আসি হলো গ্রন্থি কাকে বলে। গ্রন্থি হলো ক্ষরণকারী কোষ বা কলা দ্বারা গঠিত এরকম কতগুলো অর্গান বা অঙ্গ, যেগুলো আমাদের মানব দেহে বা অন্যান্য প্রাণী দেহে, মেরুদণ্ডী প্রাণী দেহে বিভিন্ন জায়গায় অবস্থান করে এবং তারা এই ধরনের কোনো না কোনো একটা সিক্রেশন বা ক্ষরণের সাথে জড়িত। এবার এই ক্ষরণগুলোর দিকে যদি আমি দেখি, তাহলে গ্ল্যান্ডসকে আমি ভাগ করতে পারি 3 ধরনের গ্ল্যান্ডে আমরা ভাগ করতে পারি। একটা হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড এবং মিক্সড গ্ল্যান্ড। এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোকে বাংলায় বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি, এক্সোক্রাইন গ্ল্যান্ডকে বলবো আমরা বহিঃক্ষরা গ্রন্থি এবং মিক্সড গ্ল্যান্ডকে বলবো আমরা মিশ্র গ্রন্থি। স্ট্রাকচারালি এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো কখনো নালী যুক্ত হয় না, নালীবিহীন হয়, তো এদের ডাক্টলেস গ্ল্যান্ড বলা হয়। এক্সোক্রাইন গ্ল্যান্ডগুলোকে বলা হয় ডাক্টাস গ্ল্যান্ড, যেহেতু এদের সাথে নালী যুক্ত করা থাকে বা এদের নালী পথে নিজের ক্ষরণ বস্তুটাকে একটা নির্দিষ্ট এরিয়াতে পৌঁছাতে পারে। আর মিক্সড গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা যে অঙ্গগুলো দেখব তার মধ্যে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন 2 রকমের অ্যাক্টিভিটিস বা স্ট্রাকচারস থাকবে, সেরকম ভাবে আমরা মিক্সড গ্ল্যান্ডের দেখব। তো এন্ডোক্রাইন গ্ল্যান্ডের আমরা যদি কয়েকটা উদাহরণ ভাবি, তাহলে দেখবো যে পিনিয়াল বডি আছে, পিটুইটারি গ্রন্থি আছে, থাইরয়েড গ্রন্থি আছে, অ্যাড্রিনাল গ্রন্থি আছে। সেম ভাবে এক্সোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা লালা গ্রন্থি, অশ্রু গ্রন্থি বা যকৃৎ, এই ধরনের জিনিসগুলোকে আমরা এক্সোক্রাইন গ্ল্যান্ডে পেয়ে যাব। মিক্সড গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখব যে অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, যেসব অঙ্গগুলো বা যেসব গ্রন্থিগুলো হরমোন ক্ষরণের পাশাপাশি নিজেদের অন্য একটা স্বতন্ত্রভাবে অন্য ধরনের বহিঃক্ষরা বা উচ্চচক ধর্মী কিছু ক্ষরণও করে। যেমন ধরো শুক্রাশয়, ডিম্বাশয়, এখান থেকে যেমন এদের মেইন কাজ হলো শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদন করা, কিন্তু তার পাশাপাশি এরা টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন ক্ষরণ করার মতন ক্যাপাবিলিটি রাখে। সেম ভাবে আমরা যখন মিক্সড গ্ল্যান্ডে অগ্নাশয়ের ব্যাপার পড়বো, অগ্নাশয় থেকে যেমন আমরা পাকন্ত্রীয় বেশ কিছু উৎসেচক নির্গমনে দেখি, যেগুলো আমাদের কিনা সাধারণত খাবার হজমে সাহায্য করে। তার পাশাপাশি আমরা এর মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের কোষপুঞ্জ যেটা পাবো, সেখান থেকেও কিন্তু আলফা, বিটা এবং ডেল্টা এইসব কোষগুলো থেকে কিন্তু আমরা দেখবো যে তারা বিভিন্ন ধরনের হরমোন লাইক গ্লুকাগন, ইনসুলিন অ্যান্ড সোমাটোস্ট্যাটিন এই ধরনের হরমোনগুলো ক্ষরণ করে। তো এই চলে এলাম আমরা গ্ল্যান্ডের কত রকমের পার্টস হয় সেগুলোর মধ্যে। আমাদের যেটা এর মধ্যে ইম্পর্টেন্ট হয় সেটা হলো যে পরীক্ষায় দেয় অনেক সময়, ক্লাস 10-এর ক্ষেত্রেও দেয়, হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর এক্সোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য, যে এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে। তা আমরা স্ট্রাকচারাল পার্থক্য দিতে পারি, ফাংশনাল পার্থক্য দিতে পারি, যে এটার সাথে ডাক্ট থাকে, এটার সাথে ডাক্ট থাকে না, বা এটা হরমোন ক্ষরণ করে, উৎসেচক ক্ষরণ করে। একইভাবে আমরা এর যা প্রোডাক্টস তৈরি হয় মানে হরমোন এবং উৎসেচক, তার মধ্যেও কিন্তু পার্থক্য আমরা বইতে পাবো এবং এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস 11 বা ক্লাস 10-এর জন্য। আচ্ছা, তো আমরা সরাসরি চলে আসবো হরমোনের ডেফিনেশন তো বললাম, হরমোনের ক্যারেক্টারগুলো সম্পর্কে একটু আলোকপাত করব। হরমোনের ক্যারেক্টারসগুলোর দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এটা খুব সূক্ষ্ম মাত্রায় নির্গত হবে শরীরের মধ্যে। যদি কখনো এর মাত্রাতিরিক্ত বা মাত্রার তুলনায় কম পরিমাণে যদি শরীরের মধ্যে রিলিজ করে, তাহলে আমরা বিভিন্ন ধরনের ম্যালফাংশনস হতে দেখি, সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের রোগের দিকে মানব শরীরটাকে নিয়ে যায়। তো আমরা একটা নির্দিষ্ট পরিমাণে বা অ্যামাউন্টে হরমোন ক্ষরণকে আশা করব, তার বেশি বা কম হলে শরীরে রোগ উৎপাদিত হতে পারে। এই হরমোন উৎস ছাড়া শরীরের অন্য কোথাও সঞ্চিত হয় না। হরমোন সাধারণত দূরবর্তী স্থানে বাহিত হতে পারে, দেন তাকে ট্রফিক হরমোন বলবো। যদি
এরা নির্দিষ্ট যে অঞ্চল থেকে উৎপাদিত হয়েছে সেখানেই যদি এটা ক্রিয়া করে, তাহলে কিন্তু আমরা এটাকে লোকাল হরমোন হিসাবে চিনব। এছাড়া হরমোনের নেচার আমরা দেখব অ্যামাইনো ধর্মী হতে পারে, প্রোটিন ধর্মী, দেন স্টেরয়েড ধর্মী বা লিপিড ধর্মী, নানা ধর্মের বা নানা মলিকিউলস দিয়ে হরমোন তৈরি হতে পারে যাদের হরমোনিক অ্যাক্টিভিটিস আছে। এছাড়া আমরা দেখব হরমোন খুব সূক্ষ্ম মাত্রায় নির্গমনের কথা তো বললাম, আর ক্রিয়ার পরে এটা ধ্বংসপ্রাপ্ত হয় বা সেই স্থান থেকে যে স্থানে ওর কাজ করার কথা, যে টার্গেট সেলের উপর ও কাজ করে, সেখান থেকেও দূরের দিকে অপসারিত হয়ে যায়। আর আমরা হরমোনের ক্ষেত্রে ক্লাস 10 বা 11 দুটোর ক্ষেত্রেই দেখবো যে দ্বৈত নিয়ন্ত্রক বা ডুয়াল কন্ট্রোলের যেমন ভূমিকা আছে, তেমনভাবে এটা রাসায়নিক সমন্বয়ক বা কেমিক্যাল কোঅর্ডিনেশনের কাজ করে, কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে কাজ করে বা রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করে। একইভাবে এদের একটা হরমোনের ক্ষরণ অন্য কোনো গ্রন্থির হরমোন ক্ষরণ দ্বারাও কিন্তু নিয়ন্ত্রিত হতে পারে, যেটাকে আমরা ফিডব্যাক মেকানিজম হিসেবেও কিন্তু ক্লাস 10 মাধ্যমিকের সিলেবাসে এবং 11এও এটা সেম জিনিস পাবো। তো সিমিলারিটি রয়েছে বলেই আমি এই দুটো জিনিসকেই আলোচনা ভিত্তিকভাবে পড়াচ্ছি। এটা পার্টিকুলার যে একাদশ শ্রেণীর ব্যাপার সেরকম নয়। তোমরা যারা মাধ্যমিক অ্যাসপিরেন্টস তোমরাও কিন্তু এই তোমাদের ক্লাস ক্ষেত্রে থেকে এটা সুবিধা হেল্পফুল হবে। হবে। আচ্ছা, দেন চলে আসবো আমি কেমিক্যাল নেচার বা রাসায়নিক প্রকৃতিগুলো এর কি কি। রাসায়নিক প্রকৃতির দিক থেকে আমরা বললাম যে এটা অ্যামিনো ধর্মী হতে পারে। অ্যামিনো ধর্মী বলতে গেলে আমাদের প্রথম মাথায় আসে হলো অ্যামাইনো অ্যাসিড, যেটা আমরা ক্লাস 9-এ পড়েছিলাম। অ্যামাইনো অ্যাসিডস কি হতে পারে? ধরো আমরা আমাদের প্রায় 20টা অ্যামাইনো অ্যাসিডস নিয়ে শরীর তৈরি হয়। এখন খুব রিসেন্ট আরেকটা বেরিয়েছে, সেটা হলো সেলেনোসিস্টেইন। এটা 21 নম্বর অ্যামাইনো অ্যাসিড। যদিও 20টা অ্যামাইনো অ্যাসিডের কথা বা আমাদের শরীরে যে জেনেটিক কোড আছে সেগুলো কিন্তু 20টা অ্যামাইনো অ্যাসিডকে সংজ্ঞায়িত করে। এই যে 20টা অ্যামাইনো অ্যাসিডস, এই অ্যামাইনো অ্যাসিডসগুলো আমরা জানি যে পেপটাইড বন্ডিং এর মাধ্যমে এরা একটা পেপটাইড ক্রিয়েট করতে পারে বা পেপটাইডগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিপেপটাইড স্ট্রাকচার তৈরি করতে পারে, যেটা মডিফিকেশন পেয়ে গিয়ে একটা প্রোটিন মানে একটা ফাংশনাল কোনো একটা মলিকিউল হিসেবে শরীরের মধ্যে অবস্থান করে। তো অ্যামাইনো অ্যাসিডস যদি এক একটা ছোট ছোট এরকম পুতির দানার মতন জিনিস হয় ধরে নাও, তাহলে এদের মধ্যে পেপটাইড বন্ড তৈরি হয় এবং এই জিনিসটাকে আমরা বলবো একটা পেপটাইড। এরকম একাধিক পেপটাইড পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা প্রোটিন স্ট্রাকচারকে তৈরি করে। ঠিক আছে, তাহলে অ্যামাইনো অ্যাসিডেরই একটা লার্জার মলিকিউল হলো, মানে অ্যামাইনো অ্যাসিড একদম সিম্পলার ফর্ম, লার্জার মলিকিউলটা হলো একটা প্রোটিন বা একটা পলিপেপটাইড। তো অ্যামাইনো অ্যাসিড ধর্মী বলতে বোঝায় যে কোনো একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড সে যদি কোনোভাবে একটা হরমোনকে তৈরি করার ক্যাপাসিটি রাখে। এক্ষেত্রে আমরা দেখব যে T3 মানে থাইরক্সিন হরমোন, T4 টেট্রায়াডোথাইরক্সিন, যেটাকে আমরা থাইরয়েড গ্রন্থি থেকেই ক্ষরিত হতে দেখি। এই দুটো থাইরয়েড হরমোন ক্ষরিত হয়, এরা অ্যামাইনো ধর্মী হয়। এছাড়া আসবো হলো বিভিন্ন এপিনেফ্রিন, মানে যেটাকে বলে অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন আর ডোপামাইন। এই ধরনের ক্যাটেকোলামাইন হরমোনগুলোকে কিন্তু আমরা দেখবো এগুলো অ্যামাইনো ধর্মী। এবার এই অ্যামাইনো ধর্মীটা যদি আমি আরেকটু ডিসকাশনের মধ্যে আনি, তাহলে ধরো এখান থেকে আসি, ক্যাটেকল বর্গ। এই গঠনটার নাম হলো ক্যাটেকল বর্গ। আর অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, ডোপামাইন ডাইরেক্টলি তৈরি হয় টাইরোসিন থেকে। টাইরোসিন একটা অ্যামাইনো অ্যাসিড। এই টাইরোসিনের যদি আমি গঠন আঁকি, এটা হলো একটা টাইরোসিন। আচ্ছা, তো এই যে টাইরোসিনের স্ট্রাকচারটা আমরা দেখলাম, এই টাইরোসিন থেকে যদি আমরা এইটুকুকে বাদ দিই তাহলে এটাকে বলে ফিনাইল অ্যালানিন। পড়াতে গিয়ে মনে পড়লো তা বলে দিলাম। আদারওয়াইজ টাইরোসিনটা হলো এই রকম জিনিস। তো বিভিন্ন ধরনের উৎসেচকের ক্রিয়ায় দেখা যায় যে ইন্ট্রাসেলুলারলি বা কোষের মধ্যে এই টাইরোসিন পরিবর্তিত হতে থাকে। প্রথমে আসবে ডোপামাইন,
যে ক্ষেত্রে আরেকটা OH মূলক এখানে অ্যাড হবে, এবং এখান থেকে আবার কোনো উৎসেচকের সাহায্যে এটা তৈরি করবে নরঅ্যাড্রিনালিন। এখান থেকে আবার কোনো একটা উৎসেচকের সাহায্যে তৈরি করবে অ্যাড্রিনালিন। তাহলে দেখো, একটা অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিডেরই স্ট্রাকচার বিভিন্ন উৎসেচকের সাহায্যে চেঞ্জ হতে হতে 3 ধরনের ক্যাটেকোলামাইন্সকে ক্রিয়েট করলো। ক্যাটেকোলামাইন্স বলছি কারণ এই স্ট্রাকচারটা হলো ক্যাটিকল বর্গ, সেটা থাকার জন্য এরা ডোপামাইন, নরঅ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন 3টে ধরনের সিগনেচার ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে। এবং ক্যাটেকোলামাইন্সদের আমরা কিন্তু নিউরো ট্রান্সমিটার হিসেবে জানি। আমাদের মাথার মধ্যে যে ধরনের সাইন্যাপটিক মুভমেন্টসগুলো হয়, স্নায়ু সংবেদগুলো পরিবাহিত হয় এক অ্যাক্সন থেকে আরেকটা ডেনড্রনে, সেখানে যে সাইন্যাপটিক ক্লেফট থাকে সেখানে কিন্তু এই ধরনের নিউরো ট্রান্সমিটার খুব ভালো কাজ দেয়। সেই ট্রান্সমিটারের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাড্রিনার্জিক স্নায়ুতে সাধারণত এই ধরনের ক্যাটেকোলামাইন্সগুলোকে কাজ করতে দেখি। তো এই অ্যামাইনো ধর্মী বলতে গিয়ে এতটা কথা বললাম যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিড একটা মলিকিউল একটা হরমোনের মতন ক্রিয়া করতে পারে। তার মধ্যে কিছু ইন্টারচেঞ্জেস আসবে, মলিকিউলার ইন্টারচেঞ্জেসের মাধ্যমে সে কিন্তু ডোপামাইন, নরঅ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন এগুলো ধরনের জিনিস ক্রিয়েট করতে পারে। আচ্ছা, পরবর্তীতে চলে আসবো হলো আমি প্রোটিন স্ট্রাকচার বা পেপটাইড স্ট্রাকচার। যদি প্রোটিন এবং পলিপেপটাইডের স্ট্রাকচারে আসি, প্রোটিন এবং পলিপেপটাইডের স্ট্রাকচারে আসলে দুটো কথা হতে পারে। এক হলো প্রোটিন শৃঙ্খলটা কত ছোট বা কত বড়। প্রোটিন শৃঙ্খলের আইডিয়া তোমাদের ক্লাস 9-এ যখন অ্যান্টিবডি অ্যান্টিজেনের তোমরা চ্যাপ্টারটা পড়েছো, ক্লাস 10-এর কথা বলছি, তো সেখানে তোমরা দেখেছো যে অ্যান্টিবডি স্ট্রাকচারে আমরা ইমিউনোগ্লোবিউলিন নিয়ে যখন ওয়াই শেপের যে মলিকিউলটার ব্যাপারে পড়েছি সেখানে আমরা প্রোটিন শৃঙ্খলের কথা পড়েছি। তো প্রোটিন শৃঙ্খল ছোট বা বড়র ভিত্তিতে যদি আমি ভাগ করি, তাহলে ছোট শৃঙ্খলের দিক দিয়ে দেখব স্মল চেইন। স্মল চেনের দিক থেকে আমরা পাবো হলো ভেসোপ্রেসিন লাইক এডিএইচ এবং অক্সিটোসিন। আর লং চেনের দিক থেকে আমরা পাবো ইনসুলিন, গ্লুকাগন আর প্যারাথাইরয়েড হরমোন। সেটা তোমাদের ক্লাস 10-এ থাকে না, এটা 11-এ এসে আসে। প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে প্যারাথরমোন খরিত হয়। প্যারাথরমোনগুলোকে আমরা প্রোটিনেশিয়াস ইন নেচার বা পলিপেপটাইড স্ট্রাকচার দিয়ে তৈরি হতে দেখব। 3 নম্বর পয়েন্টে আসবো আমরা হলো স্টেরয়েড ধর্মী। এই স্টেরয়েড ব্যাপারটা হলো 17টা কার্বন এবং 4টে রিং লাইক স্ট্রাকচার দিয়ে স্টেরয়েড টিপিক্যালি তৈরি হয়। এই স্টেরয়েড স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখব যত রকম আমাদের গোনাডাল হরমোন আছে লাইক টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এই ধরনের জিনিসগুলো কিন্তু স্টেরয়েডের মধ্যে পড়ে। এছাড়া আমরা বেশ কিছু কর্টিকয়েডস হরমোন দেখব যেগুলো কিনা আমাদের অ্যাড্রিনাল কর্টেক্স থেকে খরিত হয়, যেগুলোকে আমরা বলি গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড লাইক কর্টিকল, দেন কর্টিকোস্টেরন, অ্যান্ড্রোস্টেনিডায়ন, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা স্টেরয়েড হরমোনের মধ্যে পাবো। 4 নম্বরে আমরা দেখতে পারি লিপিড ধর্মী। লিপিড ধর্মী আমাদের শরীরে খুবই কম আছে, বেশিরভাগ বইগুলোতে সাধারণত প্রোস্টাগ্ল্যান্ডিনের কথা পাওয়া যায়। এই প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন কিন্তু লিপিড ধর্মী হয়। সারা শরীরে যে কোনো জায়গায় কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন পাওয়া যায়, খুবই সুন্দর একটা হরমোন। আচ্ছা, তো এইগুলো মোটামুটি সিমিলার জিনিস যেটা মাধ্যমিক এবং ক্লাস 11 দুটোতেই একইভাবে যায়। এক্ষেত্রে আমরা আরেকটু আসবো, সেটা হলো নতুন একটা জিনিস যেটা 11-এ আছে কিন্তু ক্লাস 10-এর ক্ষেত্রে এটা নেই। সেক্ষেত্রে আমরা আসবো মেকানিজম অফ হরমোন। হরমোন কিভাবে কাজ করে।
হরমোনের কাজ করার ক্ষেত্রে আমরা জানি যে হরমোন কোঅর্ডিনেট করে। এবার কোঅর্ডিনেট কথাটা পরে আসবে, আগে কাজ আসবে। কাজের মধ্যে সাম্যাবস্থা, সেটাকে বলবো কোঅর্ডিনেশন। যে সব ধরনের অঙ্গ বা যে জায়গাগুলোতে হরমোন কাজ করে তারা সমানভাবে নিজেদের মধ্যে একটা সুসম্পর্ক বা ইন্টারাকশন রেখে নিয়ে যদি কাজ করতে পারে, সেটাকে আমরা বলি একটা কোঅর্ডিনেশন। তো প্রথমে আসবো কাজটা কি করে। কাজের দিক থেকে হরমোনকে কিন্তু আমরা বলি যে এটা হলো রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবাহক, কেমিক্যাল মেসেঞ্জার। তো কেমিক্যাল মেসেঞ্জার কিভাবে একটা কোষ বা তার আমরা টার্গেট সেল বলি বা যে লক্ষ্য কোষ বলি, লক্ষ্য কোষটি কিভাবে কাজ করে। এখানে ধরো সহজ করে বোঝানোর জন্য তোমাকে আমি যদি এরকম ভাবে বোঝাই, ধরো একটা বিল্ডিং কনস্ট্রাক্টর যে কিনা একটা বিল্ডিং বানায়, সেই বিল্ডিং কনস্ট্রাক্টর একটা টেন্ডার পেয়েছে বা সে টাকা ইনভেস্ট করেছে বিল্ডিংটা তৈরি করার জন্য। সে কিন্তু লেবার নয়। ধরো একটা বিল্ডিং তৈরিতে লেবার কি ধরনের কাজ করে, ধরো কেউ একজন মশলা মাখে, কেউ একজন ইট বালি গাঁথে বা কেউ একজন প্লাস্টার করে। এই যে লেবারগুলো আছে, আমরা যদি লেবারগুলোকে ভাবি যে এরা এক একটা সেল বা একটা কাজ যেটা সম্পাদন করার জন্য কারোর একটা কমান্ডের দরকার। যখনই এই বিল্ডিং কনস্ট্রাক্টরটা ওখানে থাকে তখন ও তাদেরকে কমান্ড করে যে তুমি খোয়া বানাও, তুমি মশলা মাখো, তুমি দেয়াল গাঁথো বা তুমি প্লাস্টার করো। এবার এই কমান্ডিং স্ট্রাকচারটা, এই যদি আমরা যে বিল্ডিং কনস্ট্রাক্টরটা আছে তাকে যদি এই বিল্ডিং কনস্ট্রাকশন সাইট থেকে অন্য কোনো জায়গায় নিয়ে, ধরো মুদিখানা বা বাজার এরকম জায়গায় নিয়ে যায় এবং ও একই ধরনের কমান্ড দেয়, তাহলে কিন্তু মুদিখানার লোক বা বাজার নিয়ে যে বসেছে তারা কিন্তু তার কমান্ডে রেসপন্ড করবে না, বরং তেড়ে আসবে, তাই না? তো সেক্ষেত্রে যদি এরকমও হয় যে না কোনো একদিন সকালবেলায় বিল্ডিং কনস্ট্রাক্টর একটু দেরি করে পৌঁছাচ্ছে, তো লেবারগুলো বসে থাকে, আড্ডা দেয়, হ্যাঁ, নিজেদের মধ্যে গল্প করে, চা খায়, এই করে ঘুরে ঘুরে বেড়ায়। তো হরমোনের কাজটা নিয়ার অ্যাবাউট সেম। হরমোন কোনো কাজকে নিজে শুরু করে না, কোনো একটা কাজকে হয় গতিশীল করবে বা মন্থর করবে। কোনো কোনো হরমোন আছে খুব ফাস্ট কাজ করে লাইক অ্যাড্রিনালিন, কোনো কোনো হরমোন আছে খুব স্লো কাজ করে লাইক থাইরক্সিন, সুদূর প্রসারীভাবে ক্রিয়া করে, অনেক দিন ধরে শরীরের মধ্যে নানা ধরনের মেটাবলিক অ্যাক্টিভিটিস বা শারীরবৃত্তীয় ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। তো এই যে হরমোনের কাজ, সে হরমোন কাজটা করে কি করে, টার্গেট সেলকে চিনবে কি করে। দেখো আগে এখনকার দিনে অ্যান্টেনা বাড়িতে খুব একটা দেখা যায় না, আমরা ডিশ বসাই, অনেকে ডিশের থ্রুতে আমরা একটা সিগন্যাল গ্র্যাব করি এবং সেই সিগন্যালের থ্রুতে আমাদের টিভিটা চলে। অনেকের ডিশ অ্যান্টেনা নেই বা ডিশ টিভি অনেকে বসায় না, তো সেক্ষেত্রে আমাদের কেবল যে ওয়্যার আছে সেই কেবলের থ্রুতেই কিন্তু আমাদের এই চ্যানেলগুলো টিভিতে বসে আমরা যে দেখতে পাই। তাহলে কোনো না কোনো একটা মাধ্যম আছে যার মাধ্যমে তুমি একটা সুবিধে পাচ্ছ। তো একটা কোষের ক্ষেত্রেও এরকম কিছু অ্যান্টেনা লাইক স্ট্রাকচার থাকে, সেই অ্যান্টেনাগুলো বুঝতে সাহায্য করে। কোষের তো আর আমাদের মতো চোখ নাক মুখ নেই, কিন্তু বাইরের কোনো একটা কেমিক্যালকে বা তার নেচারকে কি করে চিনবে বা কি করে বুঝবে, সেটার জন্য কোষের গায়ে বেশ কিছু এরকম কেমিক্যাল অ্যান্টেনা থাকে যেগুলোকে আমরা কেমিক্যাল রিসেপ্টরস বলি। এই রিসেপ্টরসগুলো সাধারণত এই ধরনের কেমিক্যালসগুলো বা এক্সট্রাসেলুলার যে ইয়েগুলো আছে, কেমিক্যালসগুলো আছে, তাদের বুঝতে বা চিনতে সাহায্য করে। তো আমরা এই হরমোন চিনতে পারে এরকম রিসেপ্টর সম্পর্কে আজকে দেখব। তো শুরুতেই আসবো হলো মেকানিজম অফ হরমোন। মেকানিজম অফ হরমোনের শুরুতে আসবো হলো জিপিসিআর, এটা শর্ট ফর্ম, এটাকে বলা হয় জি প্রোটিন কাপলড রিসেপ্টরস। এই যে জি প্রোটিন কাপলড রিসেপ্টরস আছে, এগুলো সাধারণত কোষের মধ্যে অবস্থান করে এইভাবে। হ্যাঁ, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে রিসেপ্টরের যে অ্যাক্টিভেশন সাইট বা কোনো কিছুকে একটা অ্যাড করার সাইট রয়েছে, যেই জায়গাটাতেও অ্যাড হয়, এটাকে জি প্রোটিন রিসেপ্টর কাপলড রিসেপ্টরস বা জিসিপিআর কেন বলা হয়? এই যে রিসেপ্টরটা, এটা এখানে একটা জি প্রোটিনের সাথে লিংক করে থাকে, একটা
একটা জি প্রোটিনের সাথে লিঙ্ক করে থাকে বলে এটাকে জি প্রোটিন কাপলড রিসেপ্টরস বলে। এই রিসেপ্টরসের মাধ্যমে সাধারণত হরমোন পরিচিতি পায় বা হরমোনকে কোষ বুঝতে পারে বা চিনতে পারে। তো জিপিসিআর কি করে কাজ করে সেটা একটু চটজলদি দেখানোর চেষ্টা করছি। ধরে নিলাম এটা একটা প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। তো প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন বলতে আমরা একটা ডাবল লেয়ার্ড পিএলপি গঠন স্ট্রাকচার সম্পর্কে বুঝি, সেই জন্য একটা ডাবল লেয়ার্ড স্ট্রাকচার দিলাম। এখানে জি প্রোটিন স্ট্রাকচারটা থাকে 7 ফোল্ড হয়ে এটার মধ্যে দিয়ে অবস্থান করে। এটা হলো একটা প্রোটিন রিসেপ্টর। এই প্রোটিন রিসেপ্টরকে আমি জি প্রোটিন রিসেপ্টর বলছি কেন? এটার সাথে যুক্ত থাকে জি প্রোটিন। জি প্রোটিন একটা ট্রাইমেরিক প্রোটিন, যেটা তৈরি হয় জি আলফা, জি গামা এবং জি বিটা। 3টে প্রোটিন স্ট্রাকচার নিয়ে তৈরি হয় হলো এই জি প্রোটিন, এবং রিসেপ্টরটা এটার সাথে লেগে থাকে বলে এটাকে জি প্রোটিন রিসেপ্টর তো বলছি, 7টা ফোল্ড হচ্ছে বলে এটাকে বলতে পারি। আচ্ছা, এটাকে জি প্রোটিনে থাকার জন্য বলা হয় জি প্রোটিন লিঙ্কড রিসেপ্টরও বলা হয়। এটার আরেকটা নাম হলো সাপের মতো যেহেতু রয়েছে এটাকে সার্পেন্টাইন রিসেপ্টর বলা হয়। এটা যেহেতু 7 ফোল্ড হয়ে রয়েছে সেই জন্য 7 ট্রান্স মেমব্রেন রিসেপ্টরও বলা হয়। এই প্রোটিন রিসেপ্টরটার কাজ হলো কোনো একটা লিগ্যান্ড তাকে অ্যাকসেপ্ট করবে। এবার কথা হলো লিগ্যান্ডটা কি? সাধারণত এমন কিছু কেমিক্যালস যেগুলো রিসেপ্টর দ্বারা গৃহীত হলে কোনো একটা সিগন্যাল ট্রান্সডাক্ট করতে পারে বা একটা রেসপন্স ক্রিয়েট করতে পারে, তাদেরকে আমরা লিগ্যান্ড বলবো। এখানে লিগ্যান্ড হিসেবে কাজ করবে হলো যে হরমোনের যে মলিকিউলসগুলো আছে সেগুলো লিগ্যান্ড হিসেবে কাজ করবে। তো কোনো একটা হরমোন মলিকিউল সেটা এই জি প্রোটিন কাপল রিসেপ্টরসের মাধ্যমে অ্যাড হতে পারে। এবার কথা হলো যে কোন ধরনের হরমোনগুলোকে, সাধারণত হরমোন তো আমাদের শরীরে অনেকগুলো রয়েছে, তো হরমোন কোন কোনগুলো এই ধরনের জিপিসিআর কে কাজে লাগায়? জিপিসিআর কে কাজে লাগাতে পারে ধরো বিভিন্ন ধরনের হরমোন আছে, লাইক আমাদের বিভিন্ন টিএসএইচ হরমোন, তারপরে ধরো জিপিসিআর এর প্রায় তো 1000-এর ওপরে প্রায় ক্যারেক্টার্স হয় বা প্রচুর টাইপের জিপিসিআরস হয়। তো এটা একটা লং রেঞ্জ, লাইক স্টেরয়েড এবং থাইরয়েডদের বাদে মোটামুটি সব ধরনের হরমোনগুলোকেই জিপিসিআর অ্যাভেল করতে পারে বা জিপিসিআর বুঝতে পারে। তো জিপিসিআর এর ক্ষেত্রে স্ট্রাকচারটা বলছিলাম যে একটা প্লাজমা মেমব্রেনের উপরে এই ধরনের প্রোটিন মলিকিউল বা রিসেপ্টরটা অ্যাডিশন হয়ে থাকে এবং জি আলফার সাথে যুক্ত থাকে হলো জিটিপি। জিটিপি যুক্ত থাকাকালীন এটা কিন্তু অ্যাক্টিভেটেড অবস্থায় থাকে। যখন এটার সাথে জিডিপি যুক্ত থাকে তখন এটা অফ সেকশনে থাকে, মানে এটা অ্যাক্টিভেটেড থাকে না। এবার যখনই এটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে এ কাজ করবে অনেকটা গুয়ানোসিন এক্সচেঞ্জ ফ্যাক্টরের মতন কাজ করে। গুয়ানোসিন এক্সচেঞ্জ ফ্যাক্টরের মতন কাজ করলে ও জিডিপিকে রিলিজ করে দিয়ে জিটিপিকে এখানে অ্যাড করে নেয়। যখনই জিটিপিকে অ্যাড করে নেবে এই টোটাল ট্রাইমেরিক প্রোটিনটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে এর বাকি যে পার্টটা জি গামা এবং জি বিটা এটাকে রিলিজ করে দেয় এবং এটা সেল মেমব্রেন বরাবর দূরের দিকে সরে যায়। তো জি গামা এবং জি বিটা এটা ডিসপার্স করে গেল এর থেকে অনেকটা দূরে। প্রোটিন প্লাজমা মেমব্রেনের মধ্যেই অবস্থান করে একটা উৎসেচক, সেটাকে আমরা বলবো, পেনটা একটু ডিস্টার্ব করছে, অ্যাডেনাইলেট সাইক্লেজ। আচ্ছা, অ্যাডেনাইলেট সাইক্লেজ বলে একটা উৎসেচককে বাকি যে পার্টটা মানে জি গামা এবং জিটিপি এ অ্যাক্টিভেট করতে সাহায্য করে এবং অ্যাডেনাইলেট সাইক্লেজ এটিপিকে কনভার্ট করায় সাইক্লিক্যাল এএমপি বা অ্যাডিনোসিন মনোফসফেট।
বোধহয় এটা খুব একটু মুছে নিন, হ্যাঁ হ্যাঁ একটু মুছে নিয়ে তারপর আবার করুন। স্ক্রিনটা ভারী হয়ে গেছে হ্যাঁ, যথেষ্ট। হতে পারে অনেকটা সময় ধরে আছে। তো সিএএমপি তে কনভার্ট করায়। তো আমাদের সাধারণত সিলেবাসে যেটা রয়েছে সেটা হলো এই অ্যাক্টিভেশন পার্টটার আমাদের পড়াশুনো করতে লাগে না। আমাদের যেটা পড়তে হয় যে জি গামা, জি আলফা এবং জিটিপি এর যে ডাইমেরিক স্ট্রাকচারটা, মনোমেরিক স্ট্রাকচার সরি, যে মনোমেরিক স্ট্রাকচারটা আছে এটা কিভাবে আমাদের কোনো একটা কার্য সম্পাদন করতে বা হরমোনের কাজগুলো করতে সাহায্য করছে সেই সম্পর্কে আমাদের ধারণাটা নিতে হয়। তো এখানে অ্যাডিনাইলেট সাইক্লেট যে উৎসেচকটা রয়েছে, যেটা কিনা একটা মেমব্রেন বাউন্ড একটা উৎসেচক, সেই উৎসেচকটাকে ও অ্যাক্টিভেট করে। তার উপস্থিতিতে এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট সেটা সাইক্লিক্যাল এএমপি বা অ্যাডিনোসিন মনোফসফেটে কনভার্ট করে যায়। এই অ্যাডিনোসিন মনোফসফেট যেটা রয়েছে সিএএমপি, এ কাজ করে হলো প্রোটিন কাইনেজ এ বলে একটা উৎসেচকের উপরে। এই উৎসেচকের গঠনটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখব চারটে ছোট ছোট সাব ইউনিট, যার মধ্যে দুটো ক্যাটালিটিক্যাল সাব ইউনিট আর দুটো রেগুলেটরি সাব ইউনিট অবস্থান করে। এই রেগুলেটরি সাব ইউনিট দুটো ক্যাটালিটিক্যাল সাব ইউনিট দুটোর সাথে বাইন্ড করে থাকে, দ্যাটস ওয়াই অ্যাক্টিভেটেড পার্ট এটা নিষ্ক্রিয় অবস্থা, এটা ইনঅ্যাক্টিভ পার্ট, এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। ওর ক্যাটালিটিক পার্টগুলোকে রিলিজ করিয়ে দেয় এই সিএএমপি, ক্যাটালিটিক পার্টগুলো বেরিয়ে চলে এলো। এই যখনই ক্যাটালিটিক পার্ট সাব ইউনিটগুলো বেরিয়ে চলে আসে তো এরা হয়ে যায় অ্যাক্টিভ। আর প্রোটিন কাইনেজ এ, এই উৎসেচক কাইনেজ উৎসেচকের সবসময় কাজ হলো ফসফোরাইলেশন অফ এনি প্রোটিন, কোনো একটা প্রোটিনও ফসফোরাইলেশন করতে সাহায্য করে। এই ফসফোরাইলেশনের ক্ষেত্রে আমরা দেখব এই যে ক্যাটালিটিক সাব ইউনিটগুলো তৈরি হয়েছে, এই ক্যাটালিটিক সাব ইউনিটগুলো চলে আসবে হলো কোনো একটা নিউক্লিয়ার পোরের থ্রুতে নিউক্লিয়াসের ভেতরে চলে এলে পরে এ বাইন্ড করতে শুরু করে, বা একটা প্রোটিন আছে সিআরইবি, ক্রেব বলে একটা প্রোটিন পাওয়া যায় এখানে, এটাকে বলা হয় সিএএমপি রেসপন্স এলিমেন্ট বাইন্ডিং প্রোটিন। এটা একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বলতে ডিএনএ থেকে এমআরএনএ উৎপাদন করার জন্য যে ধরনের ফ্যাক্টর প্রোটিনগুলো ব্যবহৃত হয় সেই ধরনের এটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। এই সিআরইবি কে এই যে প্রোটিন কাইনেজ এর যে ক্যাটালিটিক সাব ইউনিটগুলো আছে সেটা ওকে ফসফোরাইলেট করে। যখনই ওকে ফসফোরাইলেট করবে বা ওর ফসফেটের সাথে ওকে বাইন্ড করাবে তখন এটা অ্যাক্টিভ হয়ে যায়, এর পোর থেকে আবার রিলিজ হয়ে যাবে, বাইরে চলে আসবে, এমআরএনএর ওপরে রাইবোজোমরা বসবে, পলিরাইবোজোম স্ট্রাকচার তৈরি করবে এবং প্রোটিন মলিকিউল তৈরি করবে। তো আমরা এখানে দেখলাম যে কোনো একটা হরমোন, সেই হরমোন ফার্স্ট মেসেঞ্জার হিসেবে কোনো একটা রিসেপ্টর দিয়ে গৃহীত হলো। সেই রিসেপ্টরের যে পরপর যে রেসপন্স, এটা একটা ডাউনস্ট্রিম ক্যাসকেড রেসপন্স। এই ক্যাসকেড রেসপন্সের থ্রুতে আমরা দেখলাম সিএএমপি জেনারেট করে, সে প্রোটিন কাইনেজ এ কে উদ্দীপিত করে যাতে এই উৎসেচকটা নতুন করে একটা ফসফোরাইলেশন করতে পারে কোনো একটা প্রোটিনের, এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে ডিএনএ থেকে এমআরএনএ ক্রিয়েট করে নতুন প্রোটিন তৈরি করতে পারে। তাহলে কোষের মধ্যে কোনো একটা নতুন প্রোডাক্ট তৈরি করার জন্য বাইরে থেকে একটা সিগন্যাল এলো, এটাকে সিগন্যালিং পাথওয়েও বলা হয়। সেল সিগন্যালিং পাথওয়ের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো জিপিসিআর। এই জিপিসিআর একটা গেল। এরকমভাবেই আমরা আমাদের ক্লাস 11-এর পাঠ্য বইতে আরও দুই ধরনের কেমিক্যাল সিগন্যালিং দেখব। একটা হলো IP3 ড্যাগ পাথওয়ে, আরেকটা হলো ক্যালমোডুলিন CA++ পাথওয়ে। কতক্ষণ আছে ম্যাম? 14 মিনিটস। না, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো এই দুটো পাথওয়েও কিন্তু আমাদের মেকানিজম অফ হরমোনের ক্ষেত্রে ক্লাস 11-এর সিলেবাসে আছে বা বইতে দেওয়া থাকে। এই দুটো পাথওয়ে আমরা একটা ছবির মাধ্যমে বর্ণনা করার চেষ্টা করছি। আগের ছবিটার মতোই হবে। এখানে ওই জিপিসিআর এর কনসেপ্ট আছে, 7টা ফোল্ডে এটা ভেতরে এলো, জি আলফার সাথে যুক্ত হলো, যে জি আলফা একটা জিটিপি কে নিয়ে থাকে। বাকিটা লিখলাম না কারণ ওটার পার্ট আমাদের পড়তে লাগে না। লিগ্যান্ড হিসাবে আমরা এখানে একটা হরমোনকে ভাববো
যে কোনো একটা হরমোন যে কিনা রেসপন্স ক্রিয়েট করছে, সে লিগ্যান্ড হিসেবে কাজ করছে। এবং এই জিটিপি এর কাজ কি করবে, আগের বার অ্যাডেনাইলেট সাইকেলে যে মেমব্রেন বাউন্ড প্রোটিনটা এনজাইমটা ছিল তার সাথে কাজ করেছে। এইবার এটা কাজ করবে হলো ফসফোলাইপেজ সি বিটা। ফসফোলাইপেজ সি বিটা বলে একটা এনজাইমের সাথেও কাজ করবে। এই এনজাইমটাকে ও অ্যাক্টিভেট করার ফলে এই এনজাইমটা একটা PIP2 বলে একটা মলিকিউলের উপরে কাজ করে। এই PLCB বা ফসফোলাইপেজ সি বিটা, এটা PIP2 এর উপর কাজ করে। PIP2 এর পুরো নাম হলো ফসফ্যাটিডাইল ইনোসিটল 4,5 ডাইফসফেট। এইটার উপর যখন ও কাজ করে তখন এই PIP2 কে ও ভেঙে দেয়, একটা মেমব্রেন বাউন্ড অবস্থায় রয়ে যায় যেটাকে আমরা বলবো ডাইঅ্যাসাইল গ্লিসারল বা ড্যাগ। তার সাথে ও তৈরি করে একটা IP3 মলিকিউল। IP3 মলিকিউল হলো ইনোসিটল 1,4,5 ট্রাইফসফেট, এটাকে বলবো আমরা IP3 মলিকিউল। তো PIP2টাকে ভেঙে দিল PLC বিটা, দুটো পার্টে, একটা মেমব্রেন বাউন্ড রয়ে গেল DAG আর একটা IP3 হিসাবে রয়ে গেল। এই যে DAG এও সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করতে পারবে। আগেরটায় আমরা CAMP কে সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করতে দেখেছি। IP3টাও সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করতে পারবে। এই IP3 রিলিজড হওয়ার সাথে সাথে সোজা চলে যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যাওয়ার সাথে সাথে এর ভেতরে প্রচুর পরিমাণে থাকে হলো ক্যালসিয়াম আয়ন। সেই ক্যালসিয়াম আয়নগুলোকে আয়ন গেটেড চ্যানেলের মাধ্যমে ও রিলিজ করিয়ে দেয়। IP3 এর কাজ হলো ক্যালসিয়াম আয়নগুলোকে এর মধ্য দিয়ে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেতর থেকে ক্যালসিয়াম আয়নগুলোকে আয়ন গেটেড চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু বার করে দেয়। এই ক্যালসিয়াম আয়ন যখনই বেশি পরিমাত্রায় বেরিয়ে আসবে, হতে পারে যে এটা প্লাজমা মেমব্রেনের যে প্লাস চার্জ অবস্থা সেটার সাথে ও কোনো একটা কন্ডিশনাল ভাবে কিছু অল্টারনেশন ঘটালো বা চেঞ্জ ঘটালো, কিন্তু বেসিক্যালি এই ক্যালসিয়াম 2-3 রকম ভাবে কাজ করতে পারে। এটা ডাইরেক্টলি ড্যাগের সাথে জুড়ে যেতে পারে, তার সাথে অ্যাড হয় ফসফ্যাটিডাইল সেরিন। এরা মিলে একটা রেসপন্স ক্রিয়েট করতে পারে, কোনো একটা প্রোটিন কাইনেজকে দিয়ে ফসফোরাইলেশন অফ প্রোটিন করাতে পারে। ফসফোরাইলেশন অফ প্রোটিন করাতে পারে এই কমপ্লেক্সটা। একইভাবে এই ক্যালসিয়াম যেটা বেরিয়ে এলো, এটা ক্যালমোডুলিন বলে একটা কম্পোনেন্টসের সাথে জুড়ে গিয়ে সেও কিন্তু একটা প্রোটিন কাইনেজ সি কে অ্যাক্টিভেট করে ফসফোরাইলেশন অফ প্রোটিন করতে পারে। এই ক্যালমোডুলিন কথাটার অর্থ হলো ক্যালসিয়াম মডিউলেটেড প্রোটিন, যেটা একটা অ্যাসিডিক ইন নেচার প্রোটিন। এটাকে শর্ট ফর্মে CAM বা ক্র্যাসুলেশন অ্যাসিড মেটাবলিজম না, কিন্তু এইভাবে লিখতে হয় CAM, এটা স্মল হাতের হয়। তো এটাকে বলবো ক্যালমোডুলিন, যেটা সেটা ক্যালসিয়াম মডিউলেটেড প্রোটিন বা ক্যাম থেকে উঠে আসে। এইভাবে আমরা দেখব যে 3 ধরনের পাথওয়ে, GPCR, IP3 ড্যাগ পাথওয়ে এবং ক্যালমোডুলিন CA++ পাথওয়ে, এই পাথওয়েগুলোর মাধ্যমে কিন্তু এরা হরমোনগুলো রেসপন্স ক্রিয়েট করে বা কোনো একটা সেল দ্বারা হরমোন পরিচিতি লাভ করে। সেই হরমোনের যা যা মেসেজ বা ও যা ক্রিয়েট করতে চায় সেটা এই ফসফোরাইলেশন অফ প্রোটিন দ্বারা কখনো কখনো DNA থেকে mRNA ক্রিয়েট করে সেখান থেকে নতুন প্রোটিন স্ট্রাকচার তৈরি করা। এইভাবে কোষের মধ্যে ওর যে প্রোডাক্টটা তৈরি করার কথা, যেমন ধরো TSH এসে থাইরয়েড গ্ল্যান্ডকে উদ্দীপ্ত করে থাইরক্সিন ক্রিয়েট করার জন্য। এবার থাইরক্সিন হলো একটা আয়োডিন মলিকিউল দ্বারা গঠিত একটা হরমোন, যে হরমোনটা
সাধারণত আমাদের শরীরে নানা ধরনের বিএমআর কন্ট্রোল করা বা অন্যান্য ধরনের যেসব বিপাকীয় কাজ করা সেগুলোকে রেগুলেট করে। তো এই যে একটা হরমোনের উপস্থিতিতে একটা কোষ থেকে একটা নতুন প্রোডাক্ট তৈরি হলো, সেটা হরমোন হতে পারে বা সেটা অন্য কোনো একটা প্রোটিন হতে পারে, এই ধরনের মেকানিজমটাকে আমরা এখানে বোঝাতে চেষ্টা করলাম। এটা ক্লাস 11-এর একটা খুবই ইম্পর্টেন্ট দিক। এই মেকানিজমগুলো তোমাদের জানতে হয় এবং এটা হায়ার স্টাডিজেও অনেক ক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় হয়। স্ক্রিন অনেক বেশি হেভি হয়ে যাচ্ছে। আচ্ছা, দেন আমরা আসবো হলো যে যদি এরকম এক্সট্রা সেলুলার রিসেপ্টর, যেমন আমরা জিপিসিআর এর কনসেপ্টটা পেলাম, এই ধরনের জিনিস না পেয়ে যদি আমরা ইন্ট্রাসেলুলার রিসেপ্টরের কনসেপ্ট পাই, ধরো স্টেরয়েড এবং থাইরয়েড হরমোন মানে T3 T4, এদের ক্ষেত্রে আবার এই ধরনের এক্সট্রা সেলুলার প্রোটিন দরকারই হয় না। ওদের একটা দরকার হয় একটা ক্যারিয়ার প্রোটিন, একটা বাহক প্রোটিন। সেই বাহক প্রোটিনের সাথে ধরো থাইরক্সিন নিয়ে কাজ করছি, T3 বা T4 কোনো একটা। তো থাইরয়েড হরমোনের ক্ষেত্রে সাধারণত এই বাহক প্রোটিনটা ওকে ইজিলি পাস করিয়ে দেয়, সেল মেমব্রেনটাকে ইজিলিও পাস করিয়ে ভেতরে ঢুকিয়ে দেয় T3 কে। আচ্ছা, T3 T4 এর ক্ষেত্রে আমি একটু বলে রাখি, এখানে একটা ডিআয়োনাইজেশনের ব্যাপার একটা থাকবে। T4 বলতে টেট্রায়োডো বোঝায় এবং T3 বলতে ট্রাইআয়োডো স্ট্রাকচার বোঝায়। তো আমরা এই যে থাইরক্সিন এবং টেট্রায়োডো থাইরোনিনের মধ্যে যে দুটোর মধ্যে যে কনভার্সন, সেই কনভার্সনটা এখানে দেখে নেব। এখানে 3 ধরনের টাইপ 1 থেকে টাইপ 3 পর্যন্ত, মানে টাইপ 2 এবং টাইপ 3, 3 ধরনের ডিআয়োডোজিনেজ বলে এক ধরনের উৎসেচক পাওয়া যায়, যে আয়োডিন নাম্বারকে কমায় বা আয়োডিন ওর থেকে বার করে দেয়, T4 কে T3 তে কনভার্ট করায়। T4 কে কখনো এই সেল মেমব্রেন থেকে ক্রস করতে দেখা যায় না। এই ধরনের ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, যেক্ষেত্রে এক্সট্রা সেলুলার রিসেপ্টরের দরকার নেই, এই T3 গুলো সাধারণত কোষের মধ্যে প্রবেশাধিকার পায়। কেন? T3 এর নিজের একটা খুব দারুণ রকমভাবে একটা হাইড্রোফোবিক কন্ডিশন রয়েছে, এবং আমরা জানি এই যে সেল মেমব্রেন থাকে এর যে পিএলপি গঠনের ক্ষেত্রে সাধারণত এই ধরনের যে লিপিড লেয়ারটা পুরো জায়গাটা জুড়ে অবস্থান করে, আমি এখানে ডাবল লাইন করে রেখেছি, এটা গোটাটা ধরে নাও তুমি এরকম লিপিড স্ট্রাকচার দিয়ে থাকতে, যার একটা পোলার এন্ড একটা নন পোলার এন্ড থাকছে। তা পোলারিটি সাধারণত হাইড্রোফিলিক হয়, এই পার্টটা হয় হাইড্রোফিলিক এবং এই পার্টটা হয় হাইড্রোফোবিক পার্ট। তো এর বাইরের দিকে জল থাকে এক্সট্রাসেলুলার ফ্লুইড, এর ভেতরের দিকে থাকে সাইটোসল, আর এখানে থাকে এক্সট্রাসেলুলার ফ্লুইড। তো এই হাইড্রোফোবিসিটি থাকা সত্ত্বেও এ নিজে নিজে ঢুকতে পারে না, T3 নিজে নিজে ঢুকতে পারে না, ওকে একটা ক্যারিয়ার প্রোটিন এসে ঢুকিয়ে দিয়ে যায়। এবার যখনই ও ক্যারিয়ার প্রোটিন ওকে ঢুকতে সাহায্য করবে, এটা নিউক্লিয়াসটাকে এঁকে রাখলাম, T3 ঢুকতে পারলেই ওকে T3 এর সাথে বাইন্ড করে কোনো একটা রিসেপ্টর, যেটাকে আমরা ইন্ট্রাসেলুলার রিসেপ্টর বলছি। T3 এর সাথে একটা ইন্ট্রাসেলুলার রিসেপ্টর বাইন্ড করে এবং তাকে বাইন্ড করতে হেল্প করে চ্যাপেরন প্রোটিন। এই চ্যাপেরন প্রোটিনের সাথে বাইন্ড করার ফলে এই এক্সট্রাসেলুলার যে মানে কি বলে নিউক্লিয়াসের বাইরে বা সাইটোসলে থাকা যে ইন্ট্রাসেলুলার রিসেপ্টরটা আছে, শুধু এইটুকু পার্ট ঢুকতে পারে নিউক্লিয়ার পোর দিয়ে নিউক্লিয়াসের ভেতরে। এটা চলে এলো, আর চ্যাপেরন প্রোটিনটা এখানে কিন্তু সেপারেট হয়ে যাবে। এবার এর ভেতরে চলে আসার পরে যখন এই কমপ্লেক্স রিসেপ্টর এবং হরমোন কমপ্লেক্স, যেটা কিনা নিউক্লিয়াসের ভেতরে চলে এলো, এ অ্যাড হতে থাকে রেটিনয়েড এক্স রিসেপ্টরের সাথে। এ রেটিনয়েড রিসেপ্টরের সাথে অ্যাড হয়, রেটিনয়েড এক্স রিসেপ্টরের সাথে এটা অ্যাড হয় এবং একটা ট্রাইমেরিক কন্ডিশন আবার তৈরি করে। এই ট্রাইমেরিক কন্ডিশনটা একটা ডিএনএ এর সাথে অ্যাড হবে, যে সাইটটাতে বাইন্ডিং সাইটের ডিএনএ এর সাথে অ্যাড হয় সেটাকে আমরা বলি HRE বা হরমোন রেসপন্স এলিমেন্ট। এই হরমোন রেসপন্স এলিমেন্টের সাথেও যখন বাইন্ড করবে, দেন ও এখানে ট্রান্সক্রিপশন শুরু করবে। এই টোটাল ট্রাইমেরিক পার্টটা বা এই মলিকিউলটা অ্যাজ এ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং ট্রান্সক্রিপশন শুরু করলে পরে এখান থেকে ও নিজের পছন্দ মতো mRNA তৈরি করে। সেই mRNA আবার
নিউক্লিয়র পোর থেকে চলে আসবে সাইটোসলে এবং এর সাথে যুক্ত হবে রাইবোজোম, পলিরাইবোজোম স্ট্রাকচার তৈরি করে এখান থেকে প্রোটিন মলিকিউলকে তৈরি করবে। তো আমরা মেকানিজম অফ হরমোনের ক্ষেত্রে কিন্তু এক্সট্রাসেলুলার রিসেপ্টরস বা মেমব্রেন বাউন্ড রিসেপ্টরস কিভাবে কাজ করে এবং ইন্ট্রাসেলুলার রিসেপ্টরস কিভাবে কাজ করে, এই যেমন স্টেরয়েড এবং থাইরয়েড হরমোন কথাগুলো বললাম, সেই ধরনের হরমোনগুলোর ক্ষেত্রেও কিন্তু কাজ করবে। আর মেমব্রেন বাউন্ড রিসেপ্টরসগুলো সাধারণত ক্যাটেকোলামাইন্স, টিএসএইচ, ইনসুলিন, গ্লুকাগন এই ধরনের হরমোনগুলোর ক্ষেত্রে কিন্তু এক্সট্রাসেলুলার মেমব্রেনের যে জিসিপিআর এরকম ধরনের যে রিসেপ্টরসগুলো আছে সেই ধরনের রিসেপ্টর কাজ করে। তো আমাদের এই কার্য পদ্ধতিগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা কম বেশি তোমরা বইতে পেয়ে যাবে। সবসময় চেষ্টা করবে বায়োলজিকে একটুখানি ছবি এঁকে দেখে বুঝে থিওরির সাথে মিলিয়ে মিলিয়ে পড়া। আদারওয়াইজ তোমরা শুধু পড়ে মুখস্থ করবে যে সপ্তাহে বা যে মাসে এটা পড়ছো, পরে কিন্তু প্র্যাকটিসের অভাবে ভুলে যাবে। তো বায়োলজি পুরোটাই কনসেপচুয়াল, আমরা যত বেশি পরিমাণে এটাকে ছবির সাথে রিলেট করে করে পড়বো, এটা কিন্তু তোমার মধ্যে অ্যাসিমিলেট হতে থাকবে বা আত্মস্থ হতে থাকবে, তো খুব সুবিধে হবে। এটা খুব একটা কঠিন বা টাফ জিনিস নয়, আমাদের কিছু ফান্ডামেন্টাল জিনিস পড়তে হয়। এবং ক্লাস 11-এর ক্ষেত্রে আমি বলবো, সময় কতক্ষণ আছে? সময় একদম শেষ স্যার। আচ্ছা, ঠিকঠাকই আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিকই তো আছে। ক্লাস 11-এর ক্ষেত্রে তোমাদের কিন্তু ফান্ডামেন্টাল বায়োলজি বেশিরভাগ ক্ষেত্রে পড়তে হয়, সালোক সংশ্লেষ, শ্বসন বা যা কিছু তোমরা ক্লাস 11-এর জিনিসপত্র আছে, নতুন কোনো অ্যাপ্লিকেশনের ব্যাপার স্যাপার নেই। ক্লাস 12-এ যেমন অন্যান্য রকম জিনিস আছে, কিন্তু ক্লাস 11-এ আমরা পুরোপুরি ফান্ডামেন্টাল বায়োলজির উপর জোর দিই, যেটা তোমাদের হায়ার স্টাডিজেও গিয়ে কিন্তু খুব সুবিধে দেয়। এমনকি যত সায়েন্টিস্ট আছে তারাও কিন্তু ফান্ডামেন্টাল বায়োলজির বাইরে বেরোতে পারে না, এটা মৌলিক বায়োলজি, এটা নিয়েই আমাদের কেন্দ্রীয় জ্ঞান বা কোর নলেজ তৈরি হয় বায়োলজির উপরে। একেবারেই তাই। আজকে তো আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। নিশ্চয়ই তোমাদের কাছে যথেষ্ট হেল্পফুল ছিল আমাদের আজকের অনলাইন ক্লাসরুম। পরবর্তীতে তোমরা আবার ইউটিউবে গিয়ে যথারীতি এই অনুষ্ঠানটা দেখতে পারো, সেখান থেকে নতুন করে শেখার জায়গাও থাকবে। অনেক ধন্যবাদ দেবো আমি স্যারকে, এবং পরবর্তী পর্বে তোমাদের সঙ্গে আবার আমাদের দেখা।